মোদী সরকারের কাছে বা কেন্দ্রের সরকারের কাছে ইম্পর্টেন্ট কি? কেন্দ্রের সরকারের কাছে খুব ইম্পর্টেন্ট হচ্ছে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল যেগুলো পাস করানো, যার মধ্যে ডিলিমিটেশন বিল রয়েছে, যার মধ্যে নারী সংরক্ষণ বিল রয়েছে, যার মধ্যে এক দেশ এক ভোট বিল রয়েছে, ইত্যাদি অনেক কিছু লাইন আপ রয়েছে। তো এই বিলগুলো পাস করানোর জন্য কি দরকার? মোদী সরকারের কাছে সংখ্যা দরকার। আমরা আরও বিশ্লেষণে আসবো, বিস্তারিত কথা বলবো, চর্চা করব, কিন্তু তার আগে যেটা খুব জানাটা জরুরি সেটা হচ্ছে গিয়ে ককরোচ জনতা পার্টির আন্দোলন কি, মানে যে আন্দোলন, ছাত্রদের আন্দোলন, এরকম প্রবল আন্দোলন দেখলো দেশ, এই আন্দোলন কি হতে দেওয়া হয়েছে, অ্যালাউ করা হয়েছে? আমি এটাই বিস্তারিত জানার চেষ্টা করব। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সুভাষিস ব্যানার্জি। সুভাষিস বাবু, স্বাগত আপনাকে আজ তাক বাংলায়। থ্যাংক ইউ। আমরা তো এই আন্দোলন দেখলাম, ককরোচ জনতা পার্টি, ছাত্রদের আন্দোলন, সব কিছু দেখলাম। তারপরে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাও দেখলাম। মোদি, প্রধানমন্ত্রী মোদি, তিনি তার মানে বলা যেতে পারে নিজেকে অনেকটা চেঞ্জ করেছেন ইন দ্য সেন্স, মিত্র থেকে তিনি সেলফি মোডে আসছেন, বলছেন হ্যালো ফ্রেন্ডস। এই যে ভাবগতিটা মানে এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা তো বলছে যে ছাত্র আন্দোলনের জন্যই, কিন্তু এই ছাত্র আন্দোলনকে কি করতে দেওয়া হয়েছে? মানে এর নেপথ্যে মোদী সরকারের কি বড় কোনো প্ল্যান রয়েছে? আপনার কাছে যদি বিশ্লেষণটা একটু জানতে চাই। দেখুন, যদি কোনো পরিবর্তন ভালোর জন্য হয় সেটা তো সবসময় ওয়েলকাম করা উচিত, তাই না? একটা গণতান্ত্রিকভাবে ইলেক্টেড গভর্নমেন্ট, হিউজ ম্যান্ডেট নিয়ে আসা একটা গভর্নমেন্ট। নরেন্দ্র মোদী তো একটা দুটো সিট নিয়ে সরকার করছে না, মানে একটা দুটো সিট এক্সিট করে সরকার করছে না, হিউজ ম্যান্ডেট, ওয়ান অফ দ্য ঐতিহাসিক ম্যান্ডেট নিয়ে এই 2014 থেকে সরকার করেছেন। তো হঠাৎ করে এটা ভাবার কোনো কারণ নেই যে উনি একটা বিচ্ছিন্ন কোনো এন্টিটি ফ্রম দি পিপল অফ ইন্ডিয়া, মোটেই নয়। ইভেন যারা তার সাথে আছে তাদেরকেও সাপোর্ট করবেন উনি, যার সাথে নেই তাদেরকেও পাশে দাঁড়াবার চেষ্টা করবেন। এটাই তো স্বাভাবিক একটা প্রধানমন্ত্রীর চরিত্র হওয়া উচিত। সেখানে যদি জেনজির মাইন্ডসেটটাকে কোনোভাবে সাপোর্ট করার জন্য উনি সেলফি ক্যামেরায় এসে 2-3টে লাইভ করেন, ইটস এ ওয়েলকাম স্টেপ, ইটস এ ওয়েলকাম স্টেপ। খুব ভালো লাগছে আমার দেখে, আমার বাড়ির ছোটরাও তো দেখে বলছে মজা পাচ্ছে, দেখে ভালো লাগছে, ইটস ওয়ার্কিং। আমার কাছে জিনিসটা খুব সহজ, জানেন তো। একটা কথা হচ্ছে, একটা সংসার, একটা পরিবার চলছে। ভারতবর্ষ তো কোনো লুঙ্গির বুক পকেট নয় যে হঠাৎ করে মানে কেউ এসে যা খুশি করে সরকারের পালিয়ে গেল, ও পালিয়ে গেল, এই সরকার ফেলে দিল, ওইসব না। ভারতবর্ষ একটা বৃহত্তম রাষ্ট্রপুরুষ। আর এই কথাটা আমি বলিনি, এই কথাটা অটল বিহারী বাজপেয়ীর বিখ্যাত একটা লাইন, ভারত এক রাষ্ট্রপুরুষের। তো তার একটা ইমোশনাল স্ট্যান্ড আছে, একটা সেন্সিটিভ স্ট্যান্ড আছে, একটা কন্ট্রাডিকশন আছে। কন্ট্রাডিকশন ইজ ভেরি বিউটিফুল, খুব সুন্দর জিনিস, জানেন তো। যদি একটা অ্যানালিসিসের কন্ট্রাডিকশন না থাকে, মানে আপনি একটা জিনিসকে একভাবে দেখছেন, আমি একটা জিনিসকে অন্যভাবে দেখছি, আপনি একটা জিনিসের একরকম ব্যাখ্যা করছেন, আরেকটা লোক আরেক রকম ব্যাখ্যা করছে, সেটা না থাকে, তাহলে গণতান্ত্রিক ব্যালেন্সটাই চলে যাবে। আজকে এই গণতান্ত্রিক ব্যালেন্সটা ইজ ওয়েলকাম। আমি কিসের এগেনস্টে? সেটা হচ্ছে অসভ্যতামর এগেনস্টে। আমার মনে হয় আমার গণতন্ত্র আমাকে এই পারমিশন দেয় না যে আমি একটা সাংবাদিককে ধরে পেটাবো। আমার গণতন্ত্র আমাকে এই অধিকার দেয় না আমি কোনো নেতা নেত্রী বা কোনো রকম মানুষজনকে একটা কুড়িচিকর ছবি নিয়ে সব জায়গায় ছড়াবো। দিস ইজ নট ডেমোক্রেসি। ডেমোক্রেসি ঠিক আছে, আমি বিরোধিতা করলাম, খারাপ কাজ করলাম, সেটা ডেমোক্রেসি, মানতে পারলাম। আবার উপর দিক থেকেও যদি পুলিশ যেরকম লাঠিচার্জ করেছে, পুলিশেরও সেখানে ভুল আছে তার গণতান্ত্রিক পদ্ধতিটাকে অ্যাপ্লাই করার দিক থেকে। সুতরাং ধৈর্য, সহনশীলতা, এগুলো গণতন্ত্রই একটা অংশ। এবার প্রধানমন্ত্রী আজকের ডেটে দাঁড়িয়ে যদি মনে করে থাকেন যে গণতন্ত্রের কোন সাইডটাকে উনি সাপোর্ট করে কোন ডিসিশনটাকে উনি নিলে দেশ ভালো থাকবে, সেটাকে কোনো মতেই এই ন্যারেটিভটায় আনা উচিত না, বা এই ব্লকটায় আনা উচিত না যে উনি পিছিয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন, আতঙ্কিত হয়ে গেল গভর্নমেন্ট, এরকম কিচ্ছু নয়। না, মানে সেটা নয়, কিন্তু আমরা যেটা জানার চেষ্টা করছি সেটা হচ্ছে এটা কি কোথাও অ্যালাউ করা হয়েছে, করতে দেওয়া হয়েছে? আমি এই কারণে বলছি, তার কারণ হচ্ছে গিয়ে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি অনেক মানে স্বতন্ত্র সাংবাদিক রয়েছেন যারা অনেক বিশ্লেষণ দিচ্ছেন, অনেক ভিডিও সামনে আসছে, এবং যেটা আমাদের চোখের সামনে প্রমাণ সেটা হচ্ছে এই বাদল অধিবেশনের ঠিক আগে আমাদের রাজ্যে একটা ব্যাপক পট পরিবর্তন হয়ে গেল, পালাবদল হয়ে গেল। সেই পালাবদলের পর তৃণমূল কংগ্রেস, যারা আগের শাসক দল ছিল, তারা পুরো ভেঙে খান হয়ে গেল। তৃণমূলের 28 জন সাংসদের মধ্যে থেকে 20 জন চলে এলেন এনসিপিআই বলে একটি নতুন দলের সঙ্গে মার্জার করলেন, তারা এনডিএ কে সাপোর্ট করলো। এবারে ভেবে দেখুন, এই সাপোর্টের ফলে
বিজেপির যে সংখ্যা সেই সংখ্যা কিন্তু বা এনডিএ এর সংখ্যা কিন্তু হু হু করে বেড়ে গেল। বেড়ে গেল। এবারে এই জায়গা থেকে প্রশ্নটা এইখানে, এই যে বাদল অধিবেশনের আগেই যে এই আন্দোলনটা মানে জোরদার হলো, আবার দেখুন যেই সময় এই বিলগুলো, আমি শুরুতেই বললাম যে এই যে বিলগুলো লাইন আপ হয়ে রয়েছে যেগুলো পাস করানো মোদী সরকারের অন্যতম একটা লক্ষ্য, সেই বিলগুলো পাস হওয়ার বা পেশ হওয়ার আগে ভাগেই আন্দোলনটা একেবারে স্তীমিত হয়ে গেল। এটা কি মানে মিডিয়াও ব্যস্ত হয়ে পড়লো এই ককরোচ জনতা পার্টির আন্দোলন দেখাতে, সবাই কিন্তু এটাই দেখছে, দেশ পুরো এটাই দেখছে, কিন্তু ভেতরে যে এই যে বিলগুলো পাস করানোর জন্য প্রয়োজনীয় যে কাজগুলো মোদি গভর্নমেন্ট করে গেল বা বিজেপি করে গেল, সেইগুলো নিয়ে কিন্তু খুব একটা আলোচনা হলো না। আপনার কি মনে হয় যে এটা এই আন্দোলনটা সেই অর্থে করতে দেওয়া হয়েছে? দেখুন, আমি না মানে লজিকটা কেন বাই করলাম না আপনাকে আমি বলি। হ্যাঁ, আমাদের পাড়ায় একটা লোক ছিল, হ্যাঁ, তার বাড়িতে পেলের ছবি ছিল, প্রচুর পেলের ছবি ছিল। হ্যাঁ, এবার ফুটবল সম্রাট পেলের প্রচুর ছবি ছিল। এবার সেও ফুটবল অনুরাগীর মানুষ। তো যখন পেলে কলকাতায় এসেছিল মোহনবাগানের সাথে খেলতে, উনি নাকি মাঠে গিয়েছিলেন। তো পেলে যখন হেঁটে হেঁটে বেরোচ্ছেন মাঠ থেকে, তো উনি দর্শকদের দিকে তাকে হাত নেড়েছেন। তো ওই পল্টুদা বলেছিলেন, দেখলি আমাকে চেনে, আমি আগেই বলেছিলাম, আমাকে দেখে হাতটা নাড়লো, দেখলি তো। এবার পয়েন্টটা হচ্ছে পৃথিবীতে যা ঘটনাই ঘটছে ওটা আমার জন্যই ঘটছে, এইটা ভাবাটা একটা মানে প্রচন্ড পজিটিভিটি, এটা হচ্ছে একটা পজিটিভ জিনিস, পজিটিভ থিঙ্কিং একটা লোকের। সব দুঃখ কষ্ট ভুলে যা করছে আমিই করছি, তার জন্যই হচ্ছে, আমিই হচ্ছে বিষ্ণু, আমি গোটা পৃথিবীকে চালাচ্ছি, আমি কেন্দ্রবিন্দু, গোটা পাওয়ার হাউস, আমি কোয়ান্টাম, এটা ভাবার কোনো কারণ নেই। আমার কাছে মনে হয় ওই যে বললাম যে কোনো রিসার্চ বা অ্যানালিসিসের বিউটি হচ্ছে দের ইজ এ স্পেকট্রাম অফ কনক্লুশন, প্রচুর রকমের স্পেকট্রাম আছে, একটা মানে আপনার ওই রেনবোর মতো একটা। হ্যাঁ, আপনি এক ভাববেন, আমি এক ভাববো। এবার আমার কাছে কথা হলো নিজের মিনিস্টারকে রিজাইন করানো হলো, বা নিজে একটা যন্তর মন্ত্রে এতটা পুলিশ লাঠিচার্জ নিয়ে এত দেশে আলোচনা হলো, এইগুলো করানোর পিছনে কিছু বিল পাস করানোর জন্য এত কিছু করেছে। এটা আমার কাছে যদি এটা আপনার কথাটাই আমি ধরুন মানে তর্কের খাতিরে কিছুক্ষণের জন্য মেনে নিলাম, তো তাহলে তো আমি বলবো এটা তো এই মানে নিজের হাত নিজে পোড়ানোর মতো একটা ব্যাপার দাঁড়িয়ে যাচ্ছে। সো আমার কাছে মনে হয় এটা ওয়ান অফ দ্য অ্যানালাইসিস, যেমন ধরুন আপনি করেছেন, হয়তো আপনার মতো আরো 1 কোটি মানুষ করেছে, এখন 140 কোটি দেশে সবাই তো অ্যানালাইসিস করছে। আমার বিউটি অফ সোশ্যাল মিডিয়া, যার জন্য এত কিছু হয়েছে, ধরুন আমি এমন লোককে দেখেছি যারা হচ্ছে মারাত্মক ব্রেনস, এবং সেই ব্রেনসগুলোকে না আমাদের দেশে প্রিজার্ভ করে রাখা উচিত। আমার ফেসবুকে এরকম বহু লোক আছে যারা এক্স্যাক্টলি জানে আলু পোস্ত কিভাবে বানাতে হয়, এবং সেই লোকটাই, এই সেম লোক বুধবার দিন যে লিখছে যে আলু পোস্ত বানাতে গেলে এক্স্যাক্টলি এটা লাগে, বৃহস্পতিবার দিন সেই লোকটা জানে ফরেন অ্যাফেয়ার্সে জয়শঙ্করের কোথায় কি প্রবলেম হচ্ছে, যার জন্য আমাদের এন্টায়ার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সগুলো সাফার করছে। সেম লোক আবার শুক্রবার দিন সে সেম লোক পোস্ট করে যে বিরাট কোহলির ফ্রন্ট ফুটে এক্স্যাক্টলি কোন জায়গাটা কি প্রবলেম হচ্ছে।